হরে কৃষ্ণা। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, কুশল মঙ্গলে আছেন। আমরা আশা করি। তবে এই জড়জগৎটা ভালো থাকার জায়গা নয়। আমরা জানি ভগবদ্গীতা অনুযায়ী দুঃখালয়ং শাশ্বতম, ভগবান বলেছেন। কত দুঃখ, কত কষ্ট, দুর্দশা আমাদের। তবে এই দুঃখ দুর্দশা থেকে মুক্ত থাকার জন্য ভগবান আমাদের সৃষ্টি করেছেন, এই জগৎটা বানিয়ে দিয়েছেন দুঃখালয়ং শাশ্বতম। আবার দুঃখ দুর্দশা থাকবেই এখানে। আবার ভগবান নিজেও কিছু ব্যবস্থা দিয়ে দিয়েছেন, যার মাধ্যমে আমরা আমাদের দুঃখটাকে, কষ্টটাকে কিছুটা হলেও কমাতে পারি বা একটা নিয়ন্ত্রণে রাখতে পারি। আমাদের কর্ম অনুযায়ী, কর্মফল অনুযায়ী দুঃখ দুর্দশা থাকবেই নিশ্চিত। এর থেকে আমরা এড়াতে পারবো না, যে যেই হন না কেন। এর জন্য ভগবান স্বয়ং রামচন্দ্র ভগবান আছেন, তিনিও শিক্ষা দিলেন যে স্বয়ং ভগবান এলেন, কিন্তু তার পত্নীকে রাবণ নিয়ে গেল, তাকে এত যুদ্ধ করতে হলো। এরকম কৃষ্ণ এলেন, কৃষ্ণের সাথেও এরকম হলো, চৈতন্য মহাপ্রভু এলেন। তো ভগবানও শিক্ষা দেন যে এই জগতে ভগবানও যখন আসেন, এমন না যে তিনি খুব সুখে সুখে আনন্দে সব কিছু করে যাচ্ছেন, তার লীলার মাধ্যমেও শিক্ষা দেন। তো ভগবান আমাদের সৃষ্টি করেছেন, বলে দিয়েছেন ভাই এটা দুঃখালয়, দুঃখের জায়গা, ভালো থাকার এত চেষ্টা করিস না। তবে সাথে সাথে ভগবান কিছু বিধিবিধানও দিয়ে দিয়েছেন। আর যেমন আয়ুর্বেদ দিয়েছেন ভগবান নিজে, যে কীভাবে আমরা আমাদের শরীরটাকে ভালো রাখতে পারি, সুস্থ রাখতে পারি। একইভাবে জ্যোতিষ শাস্ত্র দিয়েছেন, যে আমাদের যেমন আবহাওয়ার বার্তা, কখন কি হবে, হ্যাঁ বৃষ্টি হবে সাবধান, অমুক জায়গায় যাব, আমরা ঘুরতে যাব, কিন্তু না এখন বন্যা হতে পারে বা তুফান আসতে পারে, একটা আগাম যদি নিতে পারে তাহলে সাবধান হয়ে থাকো। একে ভগবান দিয়েছেন। তো একইভাবে বাস্তুশাস্ত্র ভগবান দিয়ে দিয়েছেন, যেটা মানলে আমরা অবশ্যই সেই তাপটা তো গায়ে লাগবেই, গ্রীষ্মকাল হোক, প্রচণ্ড রোদ লাগবে, তবুও যদি আমি এর ব্যবস্থা নেই, একটু কম লাগবে। বৃষ্টির দিন তো বৃষ্টি আসবে, কিন্তু ছাতা নিয়ে বেরোতে পারি আমি, ঠিক কিনা? আজকে বৃষ্টি হতে পারে, ছাতা নিয়ে যাও। তো বাস্তুশাস্ত্র সেরকম। আমরা এর আগে আপনাদের সাথে আলোচনা করেছিলাম বাস্তু নিয়ে। আমাদের সাথে আছেন বাস্তু বিশেষজ্ঞ শ্রীপাদ রাঘব রামচন্দ্র প্রভু। আমরা আগের একটা আলোচনা করেছিলাম এপিসোডে আমাদের পরতত্ত্ব ইউটিউব চ্যানেলে, এই পরতত্ত্ব স্টুডিও থেকে। তো এখানে অনেকে কমেন্ট করেছেন, যেমন কেউ কমেন্ট করেছেন, করুণা ঘোষ কমেন্ট করেছেন যে আমার বাড়ির ঈশান কোণে সিঁড়ি আর অগ্নিকোণে বাথরুম, বায়ুকোণে রান্নাঘর, আমার কি করণীয়? বা আরেকজন মানসী কর্মকার লিখেছেন, আমাকে জানান একটু ওয়াশিং মেশিন বাড়ির কোথায় রাখা উচিত। কেউ লিখেছেন যে বেডরুম কোন দিকে, তারপর ব্রহ্ম কোনটা কি। রাজেন্দ্র লিখেছেন যে একটু ছক করে বাস্তুর ভালো মন্দ দিকটা তুলে ধরা হলে আমরা ভালোভাবে বুঝতে পারবো, ছক করে একটু দেখান। কেউ লিখেছেন যে অগ্নিকোণে বাথরুম পায়খানা থাকলে কি হয়, বা এরকম। কেউ লিখেছেন আমার যেটা ঈশান কোণ পাশের বাড়ির সেটা অগ্নিকোণ, কোন কোণের বিচার কি করে হবে। অনেক সুন্দর কমেন্ট করেছেন, অনেকে ভালো। আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ক্রমান্বয়ে বিভিন্ন বিষয়। তবে কথা হচ্ছে কীভাবে আপনি নির্ণয় করবেন আপনার বাড়ির ঈশান কোণ কোনটা, বা আপনার বাড়ির অগ্নিকোণ কোনটা। দেখে মনে পড়ে এটা ঈশান কোণ, এটা অগ্নিকোণ। তো সেই বেসিকভাবে আমরা কিভাবে, যে যেখানে আছি, কিভাবে এটা জানতে পারি, বুঝতে পারি। এক তো আছে আপনি যিনি বাস্তু বিশেষজ্ঞ, যেমন প্রভু আছেন, এরকম আরও যারা বাস্তু বিশেষজ্ঞ, তাদের কাউকে নিয়ে যেতে পারেন বাড়িতে, গিয়ে ওখানে দেখবেন, বাস্তুর কনসালটেশন করবেন। কিন্তু সবার তো আর সম্ভব হবে না সবার বাড়িতে যাওয়া। তো সবাই নিজেরা কিভাবে কিছুটা বেসিক আইডিয়া পেতে পারেন, সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমরা। তো প্রভু, কি করা যায়, কিভাবে আমাদের ভক্তরা উপকৃত হতে পারেন? তো বেসিক যেটা আপনাকে বললাম, যে কিছু যে কমেন্টসগুলো এসছে, যে অনেকে কোশ্চেন করছে আমার ঈশান কোণ এই বাড়িটা, বা আমার যেটা ঈশান কোণ অমুক ব্যক্তির সেটা আবার অন্য কোণ হয়ে যাচ্ছে। তো এটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে, মানে পরবর্তী সেশনে আপনাকে জানাবো। তো একটু বেসিক হিন্টস দিয়ে রাখছি। হ্যাঁ, যে আমি যদি জঙ্গলে থাকি, আমার কেউ নেই, কিছুই নেই, আমার নিঃস্ব সর্বহারা, আর আমি জঙ্গলে থাকি, তো আমার কোনো বাস্তু দোষ আসতে পারবে না। জঙ্গলই আমার বাড়ি, জঙ্গলটাই পুরো জগৎ পৃথিবীটাই আমার বাড়ি। তো আমার তো পার্টিকুলার কোনো ঈশান কোণও নেই, আমার কোনো বাথরুমে কোনো কোণও নেই। আমার যেখানে সেখানে আমি বাথরুম করছি, যেখানে আমি পেলাম মানে গাছের পাতা দিয়ে আমি আগুন জ্বালিয়ে খেয়ে নিলাম, পরিব্রাজক সন্ন্যাসী, পরিব্রাজক। আমি যদি ঘর ত্যাগ করি, সংসার ত্যাগ করি, আমার কিছুই নেই,
আমি যদি ধরে নিই আমার কিছু নেই কিন্তু সব কিছুই আমার, সেই ক্ষেত্রে কোনো বাস্তু দোষ, কোনো অ্যাস্ট্রোলজি, কোনো ভাগ্য, কোনো কিছুই আপনাকে এফেক্ট করতে পারে না। সেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করতে পারে না। জড়জাগতিক দুঃখ থেকে নিষ্কৃতি পাওয়ার এটা একটা খুব শর্টকাট উপায়। 50 উদ্যম বনম ব্রজের, সেই বনে বানপ্রস্থ নিয়ে বনে চলে যেতে হবে। আপনার কাছে ফোন থাকবে না তো কি আপনাকে ডিস্টার্ব, কোনো ইন্টারনেটই নেই আপনার, কেউ আপনাকে যোগাযোগই করতে পারবে না, কেউ আপনাকে কষ্ট দেওয়ার মানে খুঁজতেই পারবে না আপনাকে কষ্ট দিতে। তো সেটা একটা রাস্তা যে আপনি সবারই ঊর্ধ্বে চলে গেলেন, আপনার কোনো ঘরই নেই তো ওখানে বাস্তু অ্যাপ্লিকেবল নেই। কিন্তু যেই আপনি একটা বাউন্ডারি নির্দিষ্ট করে নিলেন, এই 2 কাঠা বা এই 4 কাঠা বা 10 কাঠা আমার জায়গা, এই 1 বিঘা আমার জায়গা, এই আমার বাড়ি, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে বাস্তুর এফেক্টসটা সঙ্গে সঙ্গে চলে এলো। এবার সেই জায়গাতে আপনার বাস্তু পুরুষ কোন দিকে থাকছে, কোনটা আপনার ঈশান কোণ, কোনটা, সেই হিসাবে আমাদের এফেক্টসগুলো পেতে হবে। এবার যেই আমি হঠাৎ বাড়িতে কোনো ঝগড়া হলো, আমি ঘর ছেড়ে দিলাম, সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, আমি ঘর ছেড়ে দিলাম, দিয়ে আমি সর্বত্যাগী হয়ে গেলাম। তো সর্বত্যাগী মানে সে মানে এখনকার যদি আজকে কলিযুগের সব থেকে পাওয়ারফুল লোক যদি ধরা হয় যে সর্বত্যাগী, তাকে কেউই কষ্ট দিতে পারবে না। কোনো অফিসে থাকলে আপনাকে অফিসে কলিগ কিছু না কিছু আপনাকে ডিস্টার্ব করবে, আপনার বস আপনাকে টর্চার করবে। ঘরে থাকলে যদি স্বামী স্ত্রী যদি মেয়ের পয়েন্ট অফ ভিউতে দিই, তাহলে স্বামীর কাছ থেকে কষ্ট পাবেন, পুত্র কাছ থেকে কষ্ট পাবেন, শ্বশুর শাশুড়ির কাছ থেকে কষ্ট পাবেন। ছেলের পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে সেম। আপনার যদি কিছুই না থাকে কেউ আপনাকে কষ্ট দিতে পারবে না। তো যেই আপনি একটা বাউন্ডারি করে নিলেন, তারপর সেখানেই আপনার বাস্তু গণনাটা শুরু হলো সেই পয়েন্ট থেকে। তো এখন বিভিন্ন কমেন্টস যে মাথা যেটা করছে কি আমার ঈশান কোণ এইটা আমি এখানে এই রাখবো, তো ওটা ওইভাবে হয় না। কারণ কোনো বাড়ি পারফেক্ট ইস্ট বা পারফেক্ট নর্থ, পারফেক্ট ওয়েস্ট এরকম হয় না, কিছু না কিছু অ্যাঙ্গুলার থাকে। মানে একদম সূর্য আমার বাড়ির মাঝামাঝি উঠছে তো এরকম দেখা যায় না, রেয়ার হয় খুব। তো আমাদেরকে ওটা কম্পাস বা এখন আধুনিক ভাবে গুগল আর্থ বা মোবাইলে কম্পাস, প্লেন আমরা প্লে স্টোরে অ্যাপ পাওয়া যায়। আমি জেনারেলি গুগল আর্থ আর কম্পাস প্লাস মোবাইল থেকে অ্যাঙ্গেলটা বার করি, মানে ওটা 3টে নিয়ে করি, তা 3টে একটা এভারেজ পাওয়া যায়, একটা আইডিয়া পাওয়া যায়। তো সেখানে দেখা যায় কি আমি ভাবছি এটা আমার ইস্ট, কিন্তু গণনা করে দেখা গেলো ওটা আমার ইস্ট নয়, ঠিক 15 ডিগ্রি বা 20 ডিগ্রি অ্যাঙ্গুলার টিল্ট হয়ে আছে। তো সেই ক্ষেত্রে আমি যেখানে ভাবছি ইস্ট, কিন্তু আমি গিয়ে দেখলাম না আপনার ইস্টটা এই দিকে হচ্ছে ঠিক। তো সেই ওখানে আগে ইস্ট বা নর্থ একটা দিক বার করে তারপর তার ব্যাপারগুলো খুঁজতে হয়। তো ওটা আমরা মানে জেনারেল চোখ দিয়ে বোঝা যায় না, জেনারেল চোখ দিয়ে করলে ভুল হয়ে যায়। যে আমি ধরে নিই সূর্য এইদিকে উঠছে তাহলে এইদিকে ইস্ট হবে, কারণ আমরা 4টা প্রধান দিক, তারপর 4টা প্রধান দিককে আরও 4 ভাগে ভাগ করা হয়, আরও ডিটেলস অ্যানালিসিস করার জন্য আরও ওটাকে ভাগ করা হয়, 16 ভাগ 32 ভাগ করে তারপর অ্যানালিসিস করা হয়। তো সেখানে দিক নির্ণয়টা আমি পরের সেশনে বলবো যে কি করে আমরা কি করে আমরা বুঝতে পারবো যে এটা আমার ঈশান কোণই কি না, না চোখের আন্দাজে, না কেউ বলে দিল এটা আপনার ঈশান কোণ, আমি মেনে ওখানে কোনো প্রতিকার করলাম, দিয়ে দেখা গেলো না এটা উল্টো হয়ে গেল, ওটা অ্যাকচুয়ালি ঈশান কোণ নয়। তো সেটা না, ওই কি করে বুঝবেন আপনার ঈশান কোণ, সেটা পরবর্তী সেশনে বলবো। তো এখন বিভিন্ন কমেন্টসে বা পৌ যেটা বলছিল কি এখন যদি কারো পুরনো ঘর থাকে, আমরা যদি বাস্তু জ্ঞান ছিল না হয়তো যখন আমরা তৈরি করেছি, বা এমনি আন্দাজে কিছু বিল্ডিং করে দিয়েছি, তখনকার হিসাবে আমরা বাথরুম, কিচেন, বেডরুম করা হয়ে গেছে, কিন্তু পরে বুঝতে পারলাম যে বিভিন্ন রকম প্রবলেম আসছে, তো তখন আর কিছু ভাঙাভাঙি করার উপায় নেই। আর যদি নতুন ঘর করছি তখন তো আমার মত হচ্ছে, সাজেশন হচ্ছে কোনো বাস্তু বিশারদকে দিয়ে একবার দেখিয়ে তার ক্যালকুলেশন করে ঘরের প্ল্যানটা করা। আর যদি না হয়, যদি পুরনো ঘর হয়ে থাকে, তার জন্য কিছু বেসিক আইডিয়া, বেসিক সূত্র বলছি, যেটা পালন করলে যদি কোনো বাস্তু দোষ আপনার হয়েও থাকে বাড়িতে, অ্যাটলিস্ট 70% বা 70% নির্মূল হয়ে যাবে। ওটা 60 to 70% নির্মূল হয়ে যাওয়া উচিত, আমি যেটা এখন বলতে মোটামুটি একটা মানে আপনি সুখে শান্তিতে ধনধান্যে পুষ্পে ভরা, মানে ভালোভাবে শান্তিতে পিসফুল, লক্ষ্মী আসবে, সব কিছু আপনার ভালো একটা, মানে যে কোনো পরিবারের একটা যে আকাঙ্ক্ষা থাকে যে আমরা ভালোভাবে থাকবো, মানে পড়োশি প্রতিবেশীদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক থাকবে, অর্থের কোনো চিন্তা থাকবে না, ছেলে মেয়ের কোনো চিন্তা থাকবে না, ঠিক তারা একটা নির্দিষ্ট স্বাভাবিক প্রক্রিয়ায় তারা বড় হবে, অর্থ সুগমভাবে আসবে,
বাড়িতে বেশি টেনশন বা ঝগড়াঝাটি হবে না, একটু হবে সেটা ঠিক আছে নর্মাল, মানে খুব বেশি প্রভাব ফেলবে না। বাড়িতে রোগ জ্বালা বেশি হবে না, হয়তো বার্ধক্য কিছু হলো কিন্তু যে খুব আমরা মানে হসপিটালে সারাদিন ছোটাছুটি করতে হচ্ছে, সারাদিন ডাক্তারের কাছে যেতে হচ্ছে, সেরকম হবে না। নর্মাল স্বাভাবিক একটা জীবনযাপন আমরা করতে পারবো সুখে শান্তিতে। তার কিছু সূত্র কিছু বলে দিচ্ছি, ওটা ফলো করার চেষ্টা করুন, তাহলে আপনাদের আশা করি ঠিক হয়ে যাবে। তো ফার্স্ট হচ্ছে বাড়িতে যত আনইউজড যদি আমাদের কোনো জিনিস থাকে, আনইউজড মানে যে জিনিস আমরা কোনো দিন লাস্ট 1 বছর ধরে ইউজ করিনি, রেয়ারলি ইউজড, হ্যাঁ রেয়ারলি বা টাচই করিনি, তার ভেতরে ইনক্লুডিং সব কিছু মানে কাপড় জামা জুতো প্লাস্টিকের জিনিস যা কিছু ঘরে আবর্জনা থাকে ওগুলোকে আমাদেরকে সরিয়ে রাখতে হবে। হয় ওদিকে মানে কাউকে দিয়ে দিন, নাহলে পুরনো জিনিস হিসেবে ওগুলোকে বিক্রি করে দিন, ওটা বাড়িতে রাখাই যাবে না। যেটা আমরা বেশি ইউজ করিনি না, যেটা মানে এমনি অনেক বাড়িতে দেখা যায় হয়তো আমার কাপড় চোপড় হয়তো পুরনো আমার সেই ক্লাস 1 বা ক্লাস কেজি একদম শিশু শ্রেণীর কাপড় চোপড় আমরা রেখে দিই, মানে তো ওইগুলো রাখলে বাস্তু দোষ যদি থেকে থাকে ওটা মাল্টিপ্লাই হয়ে যায়, আর যদি নাও থেকে থাকে বাস্তু দোষ, ওটা বাস্তু দোষকে নিয়ে চলে আসে আরো। অর্থাৎ অযথা অহেতুক জিনিসপত্র অহেতুক কিছু জমিয়ে রাখা যাবে না। আর এগুলো হলো, আর অনেক সময় দেখা যায় জুতো বাড়িতে আমার যা দরকার, হয়তো পুরনো জুতো অনেক আছে 7-8 বছর আগে কিনে রেখেছি, ইউজ করি না, তো সেগুলোকে সব ফেলে দিতে হবে। একটা হয়তো আমরা মানে সাধারণ ডে টু ডে বলতে পারি যাদের প্রয়োজন দেওয়া যায়, অনেকের প্রয়োজন, হ্যাঁ, তো আমরা কাউকে দিয়ে দিতে পারি, হ্যাঁ কাউকে অনেকের প্রয়োজন আছে। আর পুরনো জিনিস কারো কাছ থেকে আমরা কিনবো না বা নেবো না, নতুন জিনিস ইউজ করার চেষ্টা করব অলওয়েজ। পুরনো জিনিস বাস্তু দোষ নিয়ে আসে বাড়িতে, ওল্ড জিনিস, তো সবসময় আমরা নতুন জিনিস নিয়ে আসার চেষ্টা করব। এখন তো সেকেন্ড হ্যান্ডের যুগ, তো সব কিছু আমরা না সেকেন্ড হ্যান্ড কিছু কিনতে গেলে সেকেন্ড হ্যান্ড খুঁজি আমরা, না সেকেন্ড হ্যান্ড থাকলে বাস ওই লক্ষ্মী বা ধনধান্যে পুষ্প ভরা ওইরকম টাইপের মানে লাইফ হবে না। আবার সেকেন্ড হ্যান্ড বলতে কি ইলেকট্রনিক্স জিনিসও সেকেন্ড হ্যান্ড না, সব কোনো সেকেন্ড হ্যান্ডই ইউজ করা যাবে না বাড়িতে। বাড়িতে নতুন কথা আমার জন্য, নতুন কথা বাড়িতে সব সময় যেখানে আমরা বাস করছি বা অফিস, যদি আমরা ভালোভাবে বাঁচতে চাই, ভালোভাবে মানে কি একদম নির্বিঘ্ন জীবনযাপন, নির্বিঘ্ন টেনশন ফ্রি লাইফ করতে চাই, তাহলে এই সূত্রগুলো দিলাম, তাহলে কোনো আপনাকে বাস্তু সেখানে একটা অনেক বড় প্রভাব ফেলে। তো সবসময় নতুন জিনিস ইউজ করব, বাড়িতে যে জিনিসটা ইউজ হয়নি 1 বছর ধরে সেটাকে আমরা কাউকে দিয়ে দেবো বা একটা কিছু, ওটা মানে বাড়িতে রাখা যাবে না। আর বাড়িতে এখন দেখা যায় অনেক ঘরে আমি দেখেছি কি একটা মাল্টি কালার পেন্ট করা থাকে রুমে, হয়তো ছাদ একটা দেওয়াল করে দিল পিঙ্ক, একটা দেওয়াল ব্লু, একটা গ্রিন, তো এগুলো বাস্তু দোষ নিয়ে আসে। তো সব থেকে বেস্ট হচ্ছে অফ হোয়াইট বা হোয়াইট, অফ হোয়াইট হচ্ছে সব থেকে বেস্ট কালার। এটাকে একটু ইয়েলোইস ভাব আছে, হ্যাঁ একটু হালকা অফ হোয়াইট কালার দোকানে গেলেই দেখিয়ে দেবে। অফ হোয়াইট কালারেই আমাদের ইনডোর বা আউটডোর এই কালারটাই বেশি প্রেফার করা উচিত, তাহলে বাস্তু দোষগুলো যেটা বললাম যদি হয়েও থাকে বা যদি না থাকে ওটা আরও ভালো মানে এনহ্যান্স হয়ে যায়, বাস্তুটা ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, সেকেন্ড হচ্ছে লাইটের কথা আপনি বলছিলেন একবার আমাকে, লাইটের ব্রাইট লাইট। হ্যাঁ, ব্রাইট লাইট হলে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসে। তো যখনই আমরা লাইট ইউজ করব, ব্রাইট লাইট ইউজ করব, যেখানে আলো যাতে ঝলমল করে, কোনো বাড়িতে লাল লাইট বা অনেকে দেখা যায় কি ঠাকুরের স্থানে বা ঠাকুরের সিংহাসনে বা অল্টারে লাল লাইট জ্বালিয়ে দেয়, গ্রিন লাইট জ্বালিয়ে দেয়, ওগুলো বাস্তু দোষ নিয়ে চলে আসে। তো বাড়িতে ওই কালারফুল লাইটও ইউজ করবো না, অনলি হোয়াইট লাইট ইউজ করবো, হোয়াইট লাইট। ব্রাইট লাইট মানে ব্রাইট লাইটের সূত্র হচ্ছে ব্রাইট লাইট আমাদের লাইফকে, ভাগ্যকে আরও ব্রাইট করে দেয়। ব্রাইট লাইট চারদিকে, ইনডোর অ্যান্ড আউটডোর। আচ্ছা, এবার সেকেন্ড হচ্ছে যে লাল 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 জমকালো যে লাইটের, না না না, ওগুলো বাস্তু দোষ নিয়ে চলে আসে, আমাদের লাইফে আরও অবস্টেকেল, আরও প্রবলেম নিয়ে ওগুলো ইনভাইট করে দেয় ওগুলো। আচ্ছা, নেক্সট হচ্ছে বাথরুমের দরজা অলওয়েজ ক্লোজ করে রাখবো, বাথরুমের দরজা অলওয়েজ ক্লোজ হয়ে থাকবে। আর আয়না যত সম্ভব কম ইউজ করবো আমরা বাড়িতে। একটা বাড়িতে 1 থেকে 2টো থাকতে পারে, একটা হয়তো ফুল আয়না থাকতে পারে, একটা হাফ আয়না, তার বেশি নয়। তার বেশি যদি থাকে তো আমরা ওটা কিছু একটা মানে বাড়ি বাইরে বা কাউকে দিয়ে বা কিছু একটা ব্যবস্থা ঢেকে রাখা যাবে তো না, মানে না রাখাই উচিত। বাথরুমে রাখা যাবে, কিন্তু সেটা বাস্তু বিশারদকে দেখিয়ে যে কোনটা আমার বাথরুমটা কোন জোনে পড়ছে বা ওখানে, তো
আমার এখন সাজেশন হচ্ছে সবারই জন্য, মানে এই এখন যেটা আমি বলছি সেটা হচ্ছে অ্যাপ্লিকেবল টু অল। তো বাথরুমে আয়না না রাখাটাই বেটার। পরের প্রতিকার হচ্ছে যে সূত্রগুলো, সেটা হচ্ছে বাড়ির গেটের বাইরে কিছু পশু পাখিদের খাওয়ার জন্য একটা জলের কিছু যদি একটা জায়গা আমরা রেখে দিই, একটা সুইটেবল প্লেসে, একটা মানে ঠিক গেটের বাঁ দিকে বা ডান দিকে একটা ফাঁকা জায়গায় জল, সে যে জলটা প্রতিদিন চেঞ্জ করতে হবে, তো সেটা করে দিলে খুব আমাদের বাস্তু দোষগুলো কেটে যায়। যে কোনো দিকে, বাইরের বাইরে, যে কোনো দিকে, হ্যাঁ। বা ছাদে হলেও? না, ছাদে না, গেটের বাইরে, আমাদের বাড়ির গেটের বাইরে। আর যারা ভাড়া বাড়িতে থাকেন সেম একই। ফ্ল্যাটে থাকলে তখন বারান্দায় বা ছাদে বা ব্যালকনির কাছে, ব্যালকনিতে একটা রেখে দিই। হ্যাঁ, পশু পাখিদের, যাতে কোনো পশু পাখি এসে ওখানে কিছু খেতে পারে আর কি। জলটা বিশেষ করে জল একটু কিছু দানা দিয়ে রাখলাম, ওটা বাস্তুদোষ কেটে যায়। আচ্ছা, আর হচ্ছে আপনার এগুলো বললাম। আর জুতো পুরনো রাখা যাবে না বাড়িতে, পুরনো জুতো রাখা যাবে না, পুরনো জুতো রাখা যাবে না। আর যদি কোনো কাঠের আইটেম যদি কোনো ফেড হয়ে থাকে, বা ঘরের দেওয়াল যদি কোনো ফেড হয়ে থাকে, মানে রং যদি উঠে গিয়ে থাকে, ওটাকে রং করে দিতে হবে। আর কাঠের স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, ওটাকে রং করে দিতে হবে। আর কাঠের জিনিস যদি ফেড হয়ে থাকে, ওটাকে পালিশ করে দিতে হবে বা রং করে দিতে হবে। লোহার জিনিসও সেম। আর প্লাস্টিকের যদি কিছু ফেড হয়ে থাকে, তাহলে ওটাকে মানে ফেলে দেওয়াই মানে রেকমেন্ডেড, বাঞ্ছনীয়। আর যদি না ফেলা যায়, ওটাকে এক্সচেঞ্জ করে নতুন করে নিতে হবে। তাহলে টুকটাক বাস্তু জিনিস দোষগুলো আমাদের কেটে যাবে। তারপরেরটা হচ্ছে সমস্ত জিনিস আমাদের বাড়িতে গুছিয়ে রাখতে হবে, মানে সব কিছু যাতে এলোমেলো না থাকে। আমরা দরকার পড়ে আলমারি কিনে নিতে পারি। আলমারি কিনে প্রপার তাকে র্যাকে সব কিছু জিনিসপত্র রেখে লক করে দিলাম। আমাদের যেরকম আছে, এদিকে একটা ফেললাম, ওদিকে একটা ফেললাম, এটা ওই মানে যেখানে সেখানে কাপড় ফেলা আছে, তো ওগুলো খুব বাস্তু দোষ বাড়িতে যদি হয়ে থাকে, ওটাকে আরও বাড়িয়ে দেয়। আর বাস্তু দোষ বাড়িতে দোষ নিয়ে চলে আসে যদি খুব এলোমেলো কাপড় চোপড়, জুতো বা জিনিসপত্র থাকে বাড়িতে, ওটা দোষগুলো নিয়ে আসে। তো খুব অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি বললেন তবু আজকে, যেটা আমি প্রথমবারের মতো শুনলাম অনেক কিছু বিষয়, যেমন আপনি বললেন। আমি সামারাইজ করছি একটু এটাকে, যাতে আপনারা আবার মনে রাখতে পারেন। আপনি এড করবেন, আমি যা যা মনে আছে। একটা হচ্ছে ঘরের পুরোনো জিনিস সেকেন্ড হ্যান্ড ইউজ না করাই ভালো। যদি কোনো কিছু নিতে হয়, কিনতে হয়, নতুন কিনুন, সেকেন্ড হ্যান্ড। তবে এখানেও হয়তো অনেকে কমেন্ট করতে পারেন যে আমাদের সাধ্য নেই, পুরনো জিনিসই কিনতে হয়, তাহলে আর কি করা, সেটা একটা আছে। তারপর বাড়িতে যেটা বলেন, দেয়াল রং টং চটে গেলে রং করে দিতে হবে, আবার নতুন করে, অর্থাৎ ফ্রেশ রাখবেন, গোছানো রাখবেন, কোনো কিছু অগোছালো রাখবেন না, ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা বললেন, জীবে সম্মান দিবে জানে কৃষ্ণ অধিষ্ঠান, ভক্ত যেরকম থাকবেন। তো বাড়ির বাইরে সম্ভব হলে সেখানে কিছু জল আর কিছু দানা, অর্থাৎ চাল বা সেরকম কিছু, যা পশু পাখি, বিশেষ করে পাখিরা এসে খেয়ে যায়, এরকম কিছু রাখা যেতে পারে। শিল প্রভুপাদের পিতা বলতেন, গৌরমোহন দে, উনি কাপড়ের দোকান ছিল ওনার। তো উনি প্রতিদিন রাতের বেলা আসার সময় যেন ইঁদুর বা এগুলোর জন্য এই কাপড় না কেটে কিছু এখানে রেখে দিতেন, চাল রেখে দিতেন, খাবার রেখে দিতেন, যাতে ওরা ওগুলো খেয়ে সন্তুষ্ট হয়ে থাকতো, আর ওরা আরো কাপড় চোপড় কাটতো না সেরকম। তো সেরকম এটাও এটা আছে, বাস্তু দোষ যায়। তো এই সমস্ত আর কি কি বিষয় ছিল পয়েন্ট আকারে? আর ছিল কি, মানে বাড়িতে আনইউজ যদি কোনো জিনিস থাকে, এক বছরের যদি আমরা ইউজ করছি না, তো ওগুলোকে আমরা হয়তো কাউকে দিয়ে দেবো, বা কিছু শীতের কাপড় যেমন দেখা গেল আমরা গরমে রেখে দিয়েছি, আবার শীতে ইউজ করছি, সেটা ইউজ করা যাবে। কিন্তু যাতে মানে একদম ইউজ করিনি, আমি 3-4 বছর ধরে কোনো সোয়েটার ইউজ করিনি, কিন্তু সেটা আছে, তো সেটা না রাখাটাই মানে রেকমেন্ডেড, বাঞ্ছনীয়। এবার ওটা রাখলে আরও আপনি মানে বেটার রেজাল্ট পাবেন। ওটা আপনি করলেই বুঝতে পারবেন, নিজেই বুঝতে পারবেন, আপনার লক্ষ্মীর দরজা খুলে যাবে অটোমেটিক। বাড়িতে রোগ জ্বালা এগুলো হবে না। মানে আপনারা হয়তো বলতে পারেন কি এর সাথে কী লজিক, মানে কারণটা কি, আপনারা ওটা করলেই বুঝতে পারবেন, নিজেই অ্যান্সার পেয়ে যাবেন, আপনারা করলেই বুঝতে পারবেন ওটা। ঠিক আছে প্রভু, ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর আপনি গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। এই তথ্যগুলি, কথাগুলি আশা করি আমাদের সকলের কাজে আসবে, এবং সকলেই আশা করি এর দ্বারা উপকৃত হবেন বিভিন্নভাবে। ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ জ্ঞান আমাদেরকে দেওয়ার জন্য। হরে কৃষ্ণ। তো আমাদের সাথে থাকুন, এভাবে আরও অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আমরা নিয়ে আসছি আমাদের পরতত্ত্ব স্টুডিওর পক্ষ থেকে, পরতত্ত্ব ইউটিউব এবং ফেসবুকে। আয়ুর্বেদ, বাস্তু, জ্যোতিষ, আমাদের প্রয়াসটাকে আমরা কেন এগুলি করছি, শুধুমাত্র ইউটিউবে ভিউজ পাওয়া সেটাই লক্ষ্য নয়।
লক্ষ্যটা হচ্ছে কি, এই জ্ঞানগুলি বৈদিক গুহ্য জ্ঞান, গুড় জ্ঞান বলা হয়, গুরুবিদ্যা, গুপ্তবিদ্যা বলা হয়, সেই বিদ্যাটা এখন হারিয়ে যাচ্ছে, সেই বিদ্যার চর্চা হচ্ছে না। তাই যদি এই বিদ্যাটা শেয়ার হয়, সবার কাছে পৌঁছয়, আপনি যদি দেখে এর থেকে উপকৃত হতে পারেন, আপনার ভাই বন্ধু প্রতিবেশী সবার কাছে যদি এটা পাঠাতে পারেন, সবাই যদি এতে উপকৃত হন, তাহলে সকলেরও মঙ্গল হবে। এটা এই যে বলা হলো, এখানে কোনো ভুল কথা বা কোনো শুধুমাত্র মন গড়া কথা বলা হয়নি, শাস্ত্রসম্মতভাবে সায়েন্টিফিক কথাগুলি বলা হয়েছে। বাস্তুশাস্ত্রের গ্রন্থগুলি, বইগুলি আপনারা পড়তে পারেন, রিসার্চ করে দেখতে পারেন। সে জ্ঞানের চর্চা যত করবো তত বাড়বে। জ্ঞানের সৌন্দর্য হচ্ছে এরকম, জ্ঞান যত বিতরণ করা হয় জ্ঞান তত বাড়ে, এটা কমে না। এটাই হচ্ছে আমাদের লোভ, যে জ্ঞানটা কেন বিতরণের চেষ্টা করে, জ্ঞানের চর্চা করা হচ্ছে, যত করবো তত বাড়বে, আমাদেরও বাড়বে, আপনাদেরও বাড়বে, সবার বাড়বে এটা জ্ঞান। তো সকলেই জ্ঞানটা শেয়ার করুন সবার কাছে, এই ভিডিওগুলি শেয়ার করুন, আমাদের সাথে থাকুন, এবং যারা সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব করে রাখুন। এই আরও জ্ঞান এইরকম এই চ্যানেলে পাবেন আপনারা। হরে কৃষ্ণ।